হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আজকে আমরা সারাদিন যে খবরটা পেয়েছি সবাই, সেই দিকটাতে হিসাব করলে আমরা কেউ আসলে ভালো নাই। আর এটাই স্বাভাবিক, তার কারণ আজকে একটা শোক চলছে। কারণ আমার তার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে আমার লাইভে আমি কিন্তু একটা কথা বলেছি, সেটা হচ্ছে আমাদের মন মানসিকতার পরিবর্তন কবে হবে। এই কথাটা বলার একটাই উদ্দেশ্য এবং একটাই কারণ, তা হচ্ছে আমরা মানে প্রত্যেকে মানে কি বলবো, আমি দুপুরে একটা ভিডিও দিয়েছিলাম যে আসলে আমাদের মন মানসিকতা এমন কেন। একটা মানুষকে নিয়ে এরকম একটা উক্তি করা কি ঠিক হয়েছিল যে উনি তো মারা গেছে 14ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর, ওনাকে ওনার মৃত্যুটা প্রকাশ করা হচ্ছে না, 16ই ডিসেম্বরে তার মৃত্যু দিবস হিসেবে ঘোষণা করা হবে। আসলে এগুলা বলা মানে নিজেদেরকে কতটা ছোট করা, এটা আর মনে করেন যে বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, আজকে লাইভটা করছি। আমরা কিছুদিন আগে আমাদের একজন বিপ্লবী একজনকে হারিয়েছি। আবার আজকে আমরা এমন একজনকে হারালাম যে সে আসলে যে শরীফ ওসমান হাদি ভাই একটা কথা বলছিলেন যে উনি হাসলে সারা বাংলাদেশ হাসে, আর উনি যদি কাঁদে তাহলে সারা বাংলাদেশ কাঁদে। কথাটা কিন্তু মিথ্যা বলেননি। তার কারণ প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত অর্থে বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবার মতো একজন ব্যক্তিকে আমরা আজকে হারিয়েছি। তার কারণ হচ্ছে আমি যতটুকু বোঝার বুঝ হয়েছে, তখন থেকে ওনার প্রত্যেকটা কথা এবং কি বলে যে আপনার মানুষ তো কাউকে ফলো করে, যখন বুঝতাম না তখনও তাকে ভালো লাগতো। আর বোঝার পরে তারপরে এখন তো ইতিহাস সবার সামনে চলে এসেছে। পিনাকি ভট্টাচার্য বলেন, ইলিয়াস হোসেন বলেন, তারপরে আরও আছে, অনেকেই আছে, তাদের মাধ্যমে আমরা জানতে পারছি। এবং আমরা তারা যে বইগুলো রিকমেন্ড করছে সেই বই পড়ার মাধ্যমে জানতে পারছি যে আসলে এতদিন আমাদেরকে যে ইতিহাসটা আমরা জেনেছি তা প্রকৃতপক্ষে সত্য ছিল না। আমাদের কাছ থেকে সত্যটা সবসময়ের জন্য লুকানো হয়েছে, এটাই বলার ছিল। আর আমাদের মন মানসিকতার পরিবর্তন যদি এখনো আমরা না আনতে পারি, তাহলে এই ব্যর্থতা হচ্ছে একান্ত আমাদের। কেন বলছি? একজন মারা গেছে, আজকে আমার আমার এলাকারই কয়েকজনের কথা বলতে পারি। তারা বলছে যে উনি তো মারা গেছে অনেক আগে, কিন্তু আজকে অফিসিয়ালি ডিক্লার করলো। দেখেন কতটা নিচ মন মানসিকতা হলে তারপরে এইসব কথা বলা যায়। অনেক আগে, কিন্তু আজকে অফিসিয়ালি ডিক্লার করলো। দেখেন কতটা নিচ মন মানসিকতা হলে তারপরে একজন মানুষের মরণ নিয়ে যদি কেউ এরকম কথা বলে, তাহলে তার মন মানসিকতা কোথায় গিয়ে ঠেকেছে। ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে, দেখেন এই যে মানুষটাকে আমরা হারালাম, এনার কি আর কিচ্ছু হারানোর ছিল? উনি যখন কথাটা এমনভাবে বলতে হয়, উনি যখন আর কি টকবগে তাজা যুবক, উনি হচ্ছেন একজন মহিলা, তাহলে হবে যুবতী, সেই বয়সে তিনি তার স্বামীকে হারালেন। তারপর তার যখন খুব সমস্যা, খুব অসুবিধা হচ্ছে, তখন তার বাসভবনটি কেড়ে নেওয়া হলো। তারপর উনি নিজ হাতে নিজের সন্তানের কবরে মাটি দিলেন এবং বিদেশে আর এক বড় সন্তানকে বিদেশে চলে যেতে হলো পঙ্গু অবস্থায়। সারা জীবনের যে ত্যাগ শিকার, বাংলাদেশের মানুষের জন্য কিছু করবার যে মন মানসিকতা, তাকে বারবার বলা হলো যে আপনি বিদেশে চলে যান, কিন্তু তিনি গেলেন না। তিনি বললেন বাংলাদেশই আমার শেষ ঠিকানা। এর পরেও যারা বলে
যে ওনার মৃত্যুটাকে নিয়েও যারা নাটক সাজাতে চাইছিল, যারা বলে যে এটা একটা মানে মিথ্যা সংবাদ এবং উনি অনেক আগেই মারা গেছেন, মানে এইসব না মানে শুনতে মানে মানে কি বলবো, সত্যি খারাপ লাগে। মানুষ এত নীচ হয় কিভাবে? ঠিক আছে, সে একটা মানে দল সাপোর্ট করাটাই স্বাভাবিক, গণতান্ত্রিক দেশ, আপনার আমার কথা বলার জায়গা আছে, তাদেরও আছে, ঠিক আছে মানলাম। কিন্তু হ্যাঁ, একটা কথা এখানে যোগ করতে চাই, সেটা হচ্ছে শরীফ ওসমান হাদি একটা কথা বলতো, প্রায় বলতো যে আমি মানে একদম তৃণমূল থেকে, আমি না মানে ওনার কথাটা আমি বলছি, একদম তৃণমূল থেকে দেখছি যে এই যে একটা জেনোসাইড, গণহত্যা হলো, এটার উপরে কারো কোনো অনুতপ্ত নেই। মানে ছোট নেতা থেকে শুরু করে যে মানে সমর্থন করে, তাদের ভিতর থেকে শুরু করে বড় উপর লেভেলের যেসব মানে উচ্চপদস্থ নেতা আছে, তাদের কারো কোনো মাথা ব্যথা নেই এবং তারা এটা বিশ্বাসই করে না যেটা তারা গণহত্যা চালিয়েছে। এবং তারাই এই নাটকগুলো সাজিয়েছে, গুজব ছড়িয়েছে যে উনি তো মারা গেছে অনেক আগে, এরা ডিক্লেয়ার করছে না, প্রকাশ করছে না। দেখেন আসলে একটা মানুষ মারা যাওয়ার পরে কি থাকে, আর কি থাকে, অথচ তাকে নিয়ে মানে কি রকম ভাবে কুৎসা রটনা এগুলো করা হলো। আপনারা যদি বুঝতে না পারেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আমি বলছি, 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তারা বারবার প্রশ্নবিদ্ধ করেছে এবং তারা চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে ভুল পথে পরিচালনা করার। কেউ বলেছে 13 তারিখ মারা গেছে, 13ই ডিসেম্বর, কেউ বলেছে 14ই ডিসেম্বর মারা গেছে, তারপরে কেউ আবার এটাও বলল যে 16ই ডিসেম্বর তার মৃত্যু ঘোষণা করা হবে। মানে এই যে মন মানসিকতা, এই মন মানসিকতার পরিবর্তন আমাদের আনতে হবে। আপনি আপনি যে কোনো দলের সমর্থক হতে পারেন, হ্যাঁ, এখানে একটা মাত্র পথ তাদের খোলা ছিল, যদি কিনা তারা জাতির সামনে এসে ক্ষমা চাইতো যে আমরা আমাদের কৃতকর্মের জন্য লজ্জিত এবং মানে অনুতপ্ত, এবং আমাদের যে শাস্তি হয় সেই শাস্তি আমরা মাথা পেতে নিয়ে নতুন করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে আসতে চাই। তখন হয়তো সাধারণ মানুষ, সাধারণ জনগণ কিছুটা হলেও তাদেরকে আমলে আনতো। বিশ্বাস ঠিকই করতো না, কারণ সাপকে বিশ্বাস করা যায় না। সাপকে বিশ্বাস করলেও সাপের বিষকে কেউ বিশ্বাস করে না, কারণ সাপ সময় বুঝে, সময় সুযোগ বুঝে, সাপের ধর্মই হচ্ছে ছোবল দেওয়া। সময় সুযোগ বুঝে ঠিকই সে ফনা তুলে ছোবলটা ঠিক সময় দিয়ে দেবে, আপনি টেরও পাবেন না। তা ওরা হচ্ছে সেই জাত। আজকে আমি যেখানে বসে কথা বলছি, এখানে বসে এসব কথা বলার ওই কোনো এ নেই। আমি এখন বলবো এরকম বলতেছি, মনে করেন কাল পরশু আমি গায়েব হয়ে যাবো, এরকম একটা ব্যাপার। বাংলাদেশ কথাটা এরকম যে কি, দাকব বটিয়া ঘাটা বাংলাদেশের মাটি, দাকব বটিয়া ঘাটের মাটি আওয়ামী লীগের ঘাটি, কথাটা একসময় ছিল। আবার এই এমন একটা জায়গা থেকে এই যে এখন যে বিএনপি খুলনা 1 আসনে যে এমপি পদপ্রার্থী হিসেবে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আমির জাজ খান, উনি কিন্তু ননিবাবুর সাথে প্রতিদ্বন্দ্বী করে ভোটে 70,000 ভোট মানে তিনি পেয়েছিলেন। এবং সবার চোখ কিন্তু কপাল উঠে গেছিল যে আওয়ামী লীগের ঘাঁটি, সেখানে একজন বিএনপি নেতা, আরও আবার উনি মুসলমান, তো উনি 70,000 ভোট কি করে পায়? তার মানে বুঝতে হবে যে আমাদের এই এলাকাতেও বিএনপি সমর্থক আছে। এবং আমি ব্যক্তিগতভাবে এটা বলতে চাই যে আমির এজাজ বাবু যথেষ্ট ভালো মানুষ এবং তাকে সবাই একটা রেসপেক্টের জায়গায় রাখে সব সময়। সফট কর্নার তার জন্য ছিল, আছে, থাকবে। কারণ আমাদের এলাকায় তার অনেক অবদান আছে, হয়তো প্রকাশ পায়নি, কিন্তু যারা জানার তারা ঠিকই জানে। যেমন আমি আমি নিজে দেখেছি, আমি যখন হাফ প্যান্ট পরি তখন থেকে তাকে দেখেছি। মানে উনি হেঁটে আসলেই ওর মানে মানে বুকের ভিতরে একটা ভাইব তৈরি হতো যে না, একজন আসতেছে। মানে ওনার লুকটা এত সুন্দর, মানে দেখলেই মনে হবে যে না, একজন নেতা আসতেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের মন মানসিকতার পরিবর্তন আনতে হবে। এবং
এই সাথে আরেকটা জিনিস বলে রাখি, আমি গত লাইভেও বলছি যে শরীফ ওসমান হাদি ভাই আসলে মূলত চেয়েছিলেনটা কি? মূলত চেয়েছিলেন আমাদের পরিবর্তন হোক। এবং আমি এই ফেসবুক লাইভে এসে কয়েকটা পয়েন্ট তুলে ধরতে চাই, সেটা হচ্ছে এগুলো লিখে রাখলে অনেক ভালো হতো, কিন্তু সেই সময়টা আমি পেলাম না, আমি আজকে সারাদিন ব্যস্ত ছিলাম। সেটা হচ্ছে যে এই যে নির্বাচন আসছে, কেউ কি কোনো রোডম্যাপ দিয়েছে? আমার মনে হয় নেতাদের ব্যানার, ফেস্টুন, পোস্টার এগুলো না করে আমার মনে হয় মানে ব্যানারে কয়েকটা ছবি না লাগিয়ে, নাম না দিয়ে, আমার মনে হয় যে কে কোন এলাকায় কি কাজ করতে চান তার একটা লিস্ট প্রকাশ করেন না। আমি দেখতে চাই যে আমার এলাকায় মনে করেন যে আমি দাকব থানায় বাস করি, আচ্ছা ঠিক আছে, তো এই দাকব থানাতে কয়টা ইউনিয়ন? 5টা। আচ্ছা, প্রত্যেকটা ইউনিয়নে প্রতি বছর কত টাকা বরাদ্দ আসতেছে কেউ কি জানে? আমি তো একজন সাধারণ নাগরিক, আমি তো নিজেকে প্রজা ভাববো না, আমি প্রজা ভাবি না। তার কারণ আমি যখন থেকে বুঝতে শিখেছি আমি কেন প্রজা ভাববো, আমি এদেশের নাগরিক এবং আমার আমার টাকায় আমি ইনকাম করছি, আমার টাকায় এ দেশ চলছে, আমার ট্যাক্সের টাকায়। তার মানে জবাবদিহিতা আমার কাছে দিতে হবে। প্রতি বছর আমাদের এই ইউনিয়নে কত টাকা বাজেট হচ্ছে এটা প্রকাশ করতে হবে, করতেই হবে। এবং শুধু আমি না, আমার মতো যারা আছে, ইয়ং জেনারেশন যারা আছে, বা আমার থেকে যারা নবীন আছে, আমার থেকে যারা অল্প বয়সী আছে, তারা প্রত্যেকেই সচেতন হোক না। আমি তো দেখিনি যে 100-200 জন মানুষ এসে কোনো মেম্বারকে বলছে যে আমাদের রাস্তাটা খারাপ, আপনি আমাদের রাস্তাটা ভালো করছেন না কেন। কই চেয়ারম্যানকে তো কেউ বলছে না। আচ্ছা, এ তো গেল সরকারি ব্যাপার। প্রত্যেক বছর বেসরকারিভাবে বিদেশ থেকে অর্থ সহায়তা আসে, এই 10টা পুকুর খনন করতে হবে, অমুক জায়গায় 20টা ট্যাঙ্কি দিতে হবে। এই যে উন্নয়নমূলক যে কাজগুলো হয়, এগুলো সম্পূর্ণ পাবলিকলি করে দেন না। দেখি দুর্নীতি কিভাবে হয়, কোন এলাকায় কত কিলোমিটার রাস্তা যাবে, ওই রাস্তায় কতটুকু কাজ হবে, কে কাজ করবে, সবগুলো লিস্ট হিসেবে জানাই দেন না, ব্যানার বানান না। দেখি দুর্নীতি কিভাবে হয়। এগুলো করবেন না কেন? ওগুলো প্রকাশ করলে তো আর চুরি করা যাবে না। অতএব যে যার জায়গা থেকে সচেতন থাকেন। সামনের বাংলাদেশ, কাতার যদি আমাদের 6 বছর পরে স্বাধীনতা পেয়ে তারা যদি এত উন্নত হতে পারে, আমরা এখনো পারলাম না কিসের জন্য? আমাদের সেই ট্রান্সপারেন্সি নেই কেন? এটাই ছিল হাদি ভাইয়ের কথা। সত্য কথা বলতে হবে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, চাঁদাবাজকে না বলতে হবে। এই জন্য আমি সবসময় বলি, আমি হাদির মতো হতে চাই না, হাদি হয়ে বাঁচতে চাই। তার কারণ হাদির মতো হতে গেলে মরতে হবে, কিন্তু না, একজন মরেছে, লাখে তো মরবে না। কারণ কোটিতে একজন মাত্র শরীফ ওসমান হাদি হয়, আর যে হয়েছিল তাকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু তার যে থিম ছিল, তার যে স্বপ্ন ছিল, ড্রিম ছিল, সেই ড্রিমটা আমরা বাস্তবায়ন করব। তো যাই হোক, আজ প্রতিবাদ করতে চাই না, কিন্তু চলে আসে। কারণ এখনো যদি আমরা না জাগি, আর কবে জাগবো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? জীবনানন্দ দাশের কবিতা। আমাদের জাগতে হবে তো, আর কত ঘুমাবেন? নিজের বিবেকটাকে তো জাগান। কারণ সবাই বলছে, সুশীল সমাজ, এলিট সমাজ বলে আমরা সুন্দর একটা পৃথিবী রেখে যেতে চাই, আমরা সুন্দর একটা আগামী দেখতে চাই। কিভাবে দেখবেন? দেখতে তো পারছেন না, কারণ নিজেরাই তো দুর্নীতি করে বসে রয়েছেন। কি করে দেখবেন আপনারা? একদিকে বলবেন পলিথিন নিষিদ্ধ, অন্যদিকে পলিথিন মার্কেটিং চলবে। আজকে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে আমাদের পরিবেশটা ধ্বংস হচ্ছে। তারপরে
একদিকে আপনি চোরকে বলবেন চুরি করতে, আবার পুলিশকে, প্রশাসনকে বলবেন পাহারা দিতে, তাহলে তো হয় না। যে কোনো একটা করেন। বাংলাদেশটা ছোট্ট, ছোট্ট একটা দেশ, 56,000 বর্গ কিলোমিটার। এই 56,000 বর্গ কিলোমিটারে কি মাদক নিয়ন্ত্রণ করা যায় না? যায় না বাবারা। প্রশাসন এত চোখ, প্রশাসনের কাছে তো সবই আছে, মাদক নিয়ন্ত্রণ করা যায় না। কেন হচ্ছে না? কেন পারছেন না আপনারা? কারণ যারা নিয়ন্ত্রণ করবে, যারা জুয়ার সাইট নিয়ন্ত্রণ করবে, তার নিজের ভাই যদি জুয়ার সাইট কিনে বসে থাকে, আপনি বন্ধ করবেন কিভাবে? কিভাবে বন্ধ করবেন? জেনারেলের ছেলে যদি ওই জুয়ার সাইট কিনে বসে থাকে, এজেন্সি খুলে বসে থাকে, সেনাবাহিনীর ভিতরে আছে, প্রশাসনের ভিতরে তার ভাইরা চাকরি করছে না, তারাই একরকম বাংলাদেশ কন্ট্রোল করছে, তা এইগুলো যদি তারাই করে, তাহলে আপনি চোর ধরবেন কারে? কারে ধরবেন? আমি এই কথা বলতেছি, আমারে মারবেন, আমার আমার পরে আরো একজন কথা বলবে, তারে মারবেন। মারতে থাকেন, আর আমরাও মরতে থাকি। কত মারবেন? দিগ্বিজয়ের মতো একটা মরলে হাজারটা দিগ্বিজয় তৈরি হয়ে বসে আছে। যেমন ওই যে শরীফ ওসমান হাদিরে মেরে ফেলছেন, মানে আপনারা এটা ধরেই নিচ্ছেন যে আমরা বেঁচে গেছি। না, আপনারা দাস হয়ে গেছেন তার। সে কথা বলে গেছে ভাই। সে বলছে যে আমার আমার গায়ে গুলি লাগলে সে আহ, আমার অঙ্গ প্রত্যঙ্গে গুলি যদি করে তাহলে এটা হবে, আর কেউ যদি আমার মগজে গুলি করে সে আমার দাস হয়ে যাবে। আপনারা তো তার দাস হয়ে গেছেন। একটা মানুষের সে কি করত? সে করতোটা কি? সে একটু বকবক করত, সে অন্যায় প্রতিবাদ করত, কাউকে তো আর মারতে যেত না। নিজের মুখ দিয়ে যতটুকু পারা যায়, হয়তো আপনার অনেক বেশি রাগান্বিত হয়ে হয়তো একটু মুখ খারাপই করছে, না একটু সাউয়া বলছে, কি হয়েছে তাতে? এলিট সমাজের খুব গায়ে লাগছে? তার টেবিলের তল দিয়ে যখন টাকাটা নেন, পকেটে ভরেন, তখন গায়ে লাগে না? তখন গায়ে লাগে না? এই যে সচিবালয়, প্রত্যেকটা সচিব বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি দুর্নীতি করি না? একটা এমপি কি কোন চাটের বাল ফেলতে পারে? কিচ্ছু করতে পারে না। কিন্তু একটা সচিব পারে, কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে। ভদ্রতা সুদান। ভালো হয়ে যান। বাংলাদেশকে যেভাবে আপনারা দেখাতে যাচ্ছেন এভাবে পারবেন না। সোজা হয়ে যান, তাহলেই আগামীর বাংলাদেশ হবে। আগামীর বিনির্মাণ, মানে বাংলাদেশ বিনির্মাণ হবে। এর আগে পারবেন না। বাজেট আনবেন, প্রকাশ করবেন সরাসরি যে অমুক পরিষদের সামনে টানায় দিবেন, আমরা দেখব। আমি ভোট দিব, আমরা ভোট দিব, আপনারা বসবেন। আমাদের কাছে আপনাদের ট্রান্সপারেন্সি থাকতে হবে। আপনি পারবেন না, সরে যাবেন, আরেকজন আসবে। সে পারবে না, সরে যাবে, আরেকজন আসবে। বাল বুঝান আমাদের। আগের মতো আর হবে না। যদি মনে করে থাকেন যে আগের মতো চলবে সবকিছু, না, এত সোজা না বাবা, এত সোজা না। অতএব সাধু সাবধান। চাঁদাবাজি করবেন, বন্দুকের ভয় দেখাবেন, কতজনকে দেখাবেন? এই কয়দিন আগে, একদিন আগে কেরানীগঞ্জে মার খেলো না, পুলিশ কিছু বলছে? অতএব একটা মানুষ মারা গেছে, তাকে সম্মান জানান। সম্মান জানাতে না পারেন, চুপ থাকেন, তো অসম্মান করবেন না। তার মৃত্যুকে নিয়ে এত এত জলঘোলা করার তো কোনো দরকার ছিল না। তার হারানোর আর কি আছে? সে তো আর নাই। আপনার আপনার শত্রু যদি মারা যায়, আপনি যদি এতই শত্রু হয়ে থাকে, আপনি যায়েন না তারা দেখতে। তাই বলে তার নামে কুৎসা রটাবেন কেন?
এগুলো করা ছোট মন মানসিকতার পরিচয়। অতএব উনি আমাদের মাঝে আর নেই, ফিরবেনও না, না ফেরার দেশে চলে গেছেন। এবং ওনার যে ধৈর্য, ওনার যে সহনশীলতা, এবং উনি তারপরেও এই দেশটাকে নিয়ে যেভাবে স্বপ্ন দেখেছেন, ওনার মতো করে কে দেখেছে বলেন তো? একজন বলল আমার পাওয়ার চাই, আমার ক্ষমতা চাই, নিল সে ক্ষমতা। বাঙালি বাংলাদেশের মানুষের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেলো সে। সে কি করলো? আবার বাংলাদেশিদেরকেই মানে খুন করে, গুম করে, গুলি করে, এমনকি পড়ার টেবিল আমি আমি লাস্টে বললাম, আমার আজকে আমি বললাম যে দেশে আমার সন্তান পড়ার টেবিলে নিরাপদ নয়, সে দেশে আমার মতো পিতার বেঁচে থাকার অধিকার নেই। অতএব কথা একটাই, যে আগামীর বাংলাদেশ যদি গড়তে চান, তাহলে আমরা যা বলি তা মানতে হবে। তার ভাষাতেই বললাম, যে বাবা বাবা করতেন না এতদিন, তার ভাষাতেই বললাম যে আমরা যা বলি তা মানতে হবে। আমরা যেভাবে চলাবো সেভাবে চলতে হবে। যদি না চলতে পারেন তাহলে ওই আসনটা ছাড়তে হবে। আর বেশি কথা বলবো না, কারণ এখন শোকের মাতম চলছে। সত্যি কথা বলতে, মানে এখন বুঝি আসলে লাইভে এসে কেন পিনাকি, ইলিয়াস এরা মানে হঠাৎ মাথা গরম হয়ে যায়, কারণ আমরা যা জানি তার থেকে অনেক ওনারা বেশি জানেন। অতএব ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সম্মান দিতে পারেন আর না পারেন অসম্মান করেন না কাউরে। ধন্যবাদ।